Now right here in the USA. Watch us via Roku on your smart TV. Submit your own content on info@millenniumnews24.com. Download the Millennium News 24 app from the App Store to stream our shows anywhere, anytime. Stay tuned with Millennium TV and Millennium News 24 for the latest updates. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিলেনিয়াম নিউজ এবং মিলেনিয়াম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই সম্ভাবনার বাংলাদেশ। এই অনুষ্ঠানটি সাপ্তাহিক অনুষ্ঠান, প্রতি রোববারে বাংলাদেশ সময় বাংলাদেশ থেকে এবং একযোগে আমেরিকা থেকে এবং বিশ্বের আরো সব দেশ থেকে স্যাটেলাইট, রোকু, অ্যাপল টিভি, jagoBD.com সহ সব টিভিতে প্রচারিত হয়। আপনারা কেবল নেটওয়ার্কে মিলেনিয়াম টিভি পাশে। আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বাংলাদেশি বংশোদ্ভূত একজন অতিথি। উনি আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি ওনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর একটি কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে নির্বাচনের সব মুখর আমেজ তৈরি হয়েছে, পাশাপাশি কিছু শঙ্কাও আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। এবং এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমেরিকার গুড লিস্টে, গুড বুকে এবং ইউরোপীয় ইউনিয়নের গুড বুকে ঢোকার জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আমরা কথা বলবো প্রিয় দর্শক। এর পাশাপাশি নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো এবং যারা ডুয়েল সিটিজেনশিপ আছে তাদের নিয়ে কথা বলবো। তার আগে আমি অনুষ্ঠানের শুরুতে আমাদের শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কাছে ওনার দ্রুত বিচার প্রক্রিয়ার সম্পন্নের দাবি জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিস সাহেব, আপনি কেমন আছেন? সালাম দিয়েছেন, আমি আপনাকে ওয়ালাইকুম সালাম দিলাম এবং সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিলেনিয়াম টিভির কর্মকর্তা এবং সহযোগী বিন্দু, সেই সাথে যারা দেশে বিদেশে বিভিন্ন অবস্থায় দেখছেন সবাইকে স্বাগত। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার বর্তমানে আপনি সর্বশেষ বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি কি কোনো পর্যবেক্ষণ করছেন বা আপনার কোনো ধরনের অবজারভেশন আছে? যদি আমরা খুব দ্রুত কিছু বিষয়ে আলোকপাত করব, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের অনেকগুলা কোশ্চেন এবং অ্যান্সার আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে আপনিও চান, আমরাও চাই যে বাংলাদেশের নির্বাচন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড হোক। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা এবং ডিগবাজি সহ বিভিন্ন ধরনের কাজ কারবার, জোট ভাঙ্গা, জোট গঠন সহ সব ধরনের কাদা ছোড়াছুরি দেখেছি আমরা নির্বাচনের আগে। এখন প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রধান চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, উনি জামাত এবং শিবিরকে কটাক্ষ করে বলেছেন যে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি তারা করে এবং বিএনপি সেটা করে না। সে বিষয়ে আপনি যদি কিছু বলতেন। প্রথমে আপনার সাথে প্রথমে যে একমতের কথা বলছে সেটা হচ্ছে যে শহীদ হাদি, এবং সেই সাথে আমি বলবো ছাত্র জনতা যারা 2024 সালে শহীদ হয়েছেন, আজকে তাদেরই ত্যাগ তিতিক্ষায় এবং তাদেরই জীবন আত্মীয়তার জন্য এবং অনেক যারা পঙ্গু হয়েছেন বা যারা এখনো সংগ্রাম বিভিন্নভাবে অবস্থায় আছেন, যাদের আজকে শারীরিক বা বিভিন্ন অবস্থা পরিবেশে যে সমস্ত ছাত্র জনতা যে ত্যাগ তিতিক্ষা করেছেন, আজকে তাদেরই ফলপ্রসূ হিসাবে আজকে বাংলাদেশে স্বাধীন ভাবে নির্বাচন হচ্ছে, যেটা গত 15 বছর হয়নি। আমি তাদের শহীদের এবং যারা আত্মার আত্মত্যাগ করছে এবং সেই সাথে যারা বেঁচে আছেন সবার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে। আজকে যত আমরা যে যাই বলি, যে যত নেতাই যত কিছুই বলে, আপনিও জানেন আমিও জানি, এবং আমরা যারা এই দেশে রাজনীতি করি এবং যারা বাংলাদেশের ব্যাপারে চিন্তা ভাবনা করি, আমরা যত কিছুই বলি, 24-এর ছাত্র আন্দোলনের, 24-এর আত্মহত্যার বা তাদের জীবনের বিভিন্ন ক্ষয়ক্ষতির যদি আজকে না হতো, তারা যদি না দিতেন, আজকে আমি আপনি যত কিছুই বলেন কিছুই বলতে পারতাম না। তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর গুপ্ত হত্যার ব্যাপারটা হচ্ছে যে গুপ্ত হত্যা না, উনি গুপ্ত এবং সুপ্ত রাজনীতি, যেটা ওমর সাহেব বলেছেন যে জামাত ইসলাম
এবং জামাত শিবির তারা সুপ্ত এবং গুপ্ত রাজনীতি করেছে। আবার পক্ষান্তরে জামাত ইসলামের এবং ছাত্র শিবিরের সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একটা টক শোতে বলেছেন যে আমরা নির্যাতনের শিকার হয়েছে, আমাদের নেতারা ফাঁসির শিকার হয়েছে, আমাদেরকে শিবির ট্যাগ দিয়ে জেলে পোড়া হয়েছে এবং ছাদ থেকে, বিল্ডিং থেকে, ঢাকা ইউনিভার্সিটির হল থেকে, হলের ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে শুধু শিবির ট্যাগের কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। বিএনপি কিন্তু ট্যাগ দিয়ে হত্যা করেনি। আর বিএনপির নেতা হিসেবে তারেক রহমান নিজেই বিদেশে চিকিৎসার জন্য চলে গিয়েছেন, পরবর্তীতে দুনিয়া ফেরত আসেননি দীর্ঘ 17 বছর। তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন, এই যে দুইটা বড় দলের বাদানুবাদ? আমি আপনার বলবো এইভাবে যে আমেরিকার আজকে স্বাধীন এবং যে শক্তিশালী এবং গণতান্ত্রিক বাংলাদেশের আমি আসছি উদাহরণ দিচ্ছি যে আজকে এই আমেরিকাতে কিন্তু একদিনে হয় নাই, এটার পিছনে বহু হাজার হাজার ত্যাগ তিতিক হয়েছে। আপনি যদি আমেরিকার ইতিহাসে দেখেন, একদিনে হয়নি এবং প্রতিটি ইট হিসাবে ত্যাগ তিতিক হয়েছে। বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশে 15 বছরে একদিনে হয়নি। এটা সত্য, যেমন সত্য সেই সাথে একই সত্য কথা সেটা হচ্ছে যে দেখেন, আমরা যে যত কথাই বলি, আমরা যে যত কিছু বলি, ওই একটা কথাই আপনার মনে আছে যে সবাই সারা পৃথিবী দেখেছে যে একজন বোধহয় পুলিশ এসপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল আওয়ামী লীগ আমলে যে স্যার একজনকে মারলে একজন দাঁড়িয়ে যায়। এই ছাত্রগুলি কারা ছিল? আজকে যত বড় বড় কথাই বলি, এই ছাত্রগুলি কারা ছিল? ছাত্রই ছিল। এই ছাত্রগুলি কোন রুহুল কবির রিজভী সাহেব যখন ছাড়া পেলেন 5ই আগস্টের পরে, উনি কিন্তু কান্না জড়িত কণ্ঠে ওনার গাড়ির পিছনের সিটে বসে বলেছেন, তোমরা ছাত্ররা আমাদেরকে মুক্ত করেছো, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা না হলে আমরা পারতাম না। তারপরে সেটাও আমরা দেখেছি, আপনার কথা প্রসঙ্গে বলছি। তো যাই হোক, আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সম্ভবত দক্ষিণবঙ্গে গিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে যে বাংলাদেশের জুলাই আপরাইজিং এর সময় কিছু দুষ্কৃতিকারীরা বা যারা আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীরা কিছু অস্ত্র থানা থেকে, ওই সময় পুলিশ যেহেতু থানাগুলো ছেড়ে চলে গিয়েছে তাদের একটা জনগণের জোয়ারকে তারা ঠেকাতে না পেরে ব্যর্থ হয়ে, এবং অন্যায় ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেছে শুনেছে তাদের যে গড মাদার পালিয়ে যাওয়ার কারণে তারা পুলিশে তখন এক ধরনের দলীয় কর্মীর মতো আচরণ করেছে আওয়ামী লীগকে রক্ষার জন্য। তারা পালিয়ে যাওয়ার সুযোগে থানা থেকে প্রায় 1400-1500, আমি ঠিক সংখ্যাটা জানি না, অস্ত্র এবং সেগুলা সাব মেশিন গান এবং বিভিন্ন ধরনের মারণাস্ত্র থানা থেকে লুট হয়েছে, লক্ষ লক্ষ রাউন্ড গুলি চলে গিয়েছে। তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন যে এই অস্ত্রগুলা নির্বাচনের সময় ব্যবহার হবে না, সেটা উনি নিশ্চয়তা দিচ্ছেন। এখন এই নিশ্চয়তাটা আপনি বিশ্বাসযোগ্য মনে করেন কিনা একজন আমেরিকান পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে? প্রথমে আমি বলবো যে পৃথিবীর সব দেশেই এই পর্যন্ত ইতিহাসে আপনার যত গণ অভ্যুত্থান বা বিপ্লব ঘটেছে তার ফাঁকে কিছু ফাঁক থেকে গেছে। আপনার বাংলাদেশ স্বাধীনতার 71 পরে দেখেন অনেক লোক মুক্তিযোদ্ধা হয়ে গেছে, অনেকের হাতে অস্ত্র চলে গেছে। সেই সময় একটা এমন অবস্থা থাকে তখন কন্ট্রোল করাটা বড় কঠিন, কারণ প্রত্যেকটা জনগণ কেউ উল্লাস করে, কেউ তাদের নিজেদের মানে নিজেদের জীবনকে রক্ষা করতে চেষ্টা করে। তো এই অবস্থায় যখন সরকারের কোনো কিছু থাকে না, যেমন 71 আপনার 16 ডিসেম্বরের কথা বলেন, সে সময় কিন্তু কোনো সরকার ছিল না। এই সময় আপনি অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এক্স্যাক্টলি ঠিক সেই সময় 24-এ গত বছর 24-এ যখন ছাত্র আন্দোলন হয় তখন কিন্তু এটা একই অবস্থা হয়, এবং এই অবস্থার জন্য এটা আমি কাউকে আমি কাউকে বলতে পারবো না দোষী, কারণ ওইটা অচল অবস্থা ছিল। আমি সে বিষয়ে বলছি না, সেটা দোষ আমি দোষী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অস্ত্র উদ্ধারে ব্যর্থ তার সফলতার কথা বলছি না। আমি বলছি যে সরকার যে নির্বাচনের আয়োজন করেছে কিন্তু তার উল্লেখযোগ্য অংশ ওই অস্ত্রগুলো লুণ্ঠন হওয়া, থানা থেকে লুণ্ঠন হওয়া অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, এবং সেই অস্ত্রগুলা নিশ্চয়ই একজন সাধারণ নাগরিক সেই অস্ত্র ব্যবহার করাটা জানে না। সুতরাং ধরেই নিচ্ছি যে অস্ত্রগুলা যারা অস্ত্র চালাইতে পারে এবং যারা অস্ত্র দিয়ে মানুষকে চাঁদাবাজি সন্ত্রাসী করে অলরেডি বাংলাদেশে মানুষকে এক ধরনের জিম্মি অবস্থায় আছে। বাংলাদেশে কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে কিন্তু চাঁদাবাজি সন্ত্রাসীগুলো কিন্তু এখনো চলমান আছে।
আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দেশে কিন্তু চাঁদাবাজ, ঘাটে বাজারে ইজারা, ট্রাকে চাঁদাবাজ, এগুলা কিন্তু বন্ধ হয়নি। এখন এগুলার নেপথ্যে যারা আছে তারা এই অস্ত্রগুলা নির্বাচনকে প্রভাবিত করার জন্য বা নির্বাচনে ধরেন ভোট কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে ব্যালট বাক্সে ওই 2018 সাল বা 2024 সালের মতো বা 2000 ওইরকম সিল মারার মতো কোনো অবস্থা তৈরি হইতে পারে, সেটা সবে বলছে, কিন্তু অস্ত্রগুলো উদ্ধার হয়নি। আপনি এই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাস, সেই আশ্বাসটাকে আপনি কতটুকু আমলে নেবেন? যেখানে আমরা দেখতে পাই যে শহীদ ওসমান হাদির যারা আসামি তাদের উপরে যে তদন্তটা করেছিল ডিবি, সেই ডিবি তদন্তটাকে বাদী পক্ষ কোর্টে গিয়ে বলেছে যে তদন্তটি পর্যাপ্ত হয়নি, এবং সেক্ষেত্রে আদালত আবার পুনঃ তদন্তের জন্য সিআইডি কে দায়িত্ব দিয়েছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের যে এক ধরনের প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা, সেক্ষেত্রে ওনার এই যে বক্তব্যটা যে অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হবে না, সেটাতে আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি। আমি আপনাকে পটভূমি দিয়ে আমি আপনার উত্তরটা দিচ্ছি। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে পটভূমি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন, আমরা যদি সরাসরি প্রশ্নটা পাই সেক্ষেত্রে সরাসরি বলছি যে এটা যখন উনি বলেছেন, উনি ওনার নিজস্ব যে পুলিশ বা মিলিটারি আছেন সেই পরিপ্রেক্ষিতে বলছেন। তবে আপনাকে বুঝতে হবে, এবং আমরা জানি বাংলাদেশে শুধু আপনার সেটা আমার বোঝা, আমি নিজেও আমেরিকাতে, আমরা এখানে জনগণের ভয়েসটা তুলে ধরছি, আমি বলছি, এবং সেই সাথে আমিও জানি যে এটা বাংলাদেশ থেকে অস্ত্র বাইরের দেশ থেকেও আসছে। এখন এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা আমার যতটুকু মনে হয় যে সন্ত্রাসী যতদিন সন্ত্রাসীদেরকে ধরা না যাবে ততদিন কঠিন হবে। আমার মনে হয় এখানে একটু সন্দেহ আছে, তবে ওইটাকে গুরুত্ব রেখে নির্বাচন করা, স্বাধীনভাবে করা সম্ভব। বাংলাদেশের একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যেটা সত্য, যে বাংলাদেশের জনগণ শেষ ভরসা সেনাবাহিনী। জি, সেনাবাহিনী একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান উনি আমাদেরকে পরিষ্কার মেসেজ দিয়েছেন তারা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, নিরপেক্ষ, এবং তারা যদি শান্তি রক্ষার জন্য যদি তারা এই শান্তি রক্ষার কিছু নেই। আমি যেটা মনে করি যেখানে নিয়ন্ত্রণটা ব্যাপার হলো, আমি আসতেছি ভাই আপনার কথাটাই, আপনার পুলিশের হয়তো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব না, কারণ আপনি যেখানে বলছেন ভারী অস্ত্রের ব্যাপার। যদি সেনাবাহিনী যদি এই রোধ করার জন্য এবং এই সমস্ত জিনিস উদ্ধার করার জন্য যদি ভূমিকা পালন করে, আমার মতে অবশ্যই সম্ভব। নির্বাচনে তো আছে আর 1 মাসেরও কম সময়, আমরা জানি আগস্ট মাসের ফেব্রুয়ারি, এখন জানুয়ারি মাসে 18 তারিখ, আর নির্বাচন হলো 12 তারিখ। তো এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো গত 1.5 বছর ধরে আমরা দেখতেছি। তো সেক্ষেত্রে সেনাবাহিনী সদিচ্ছা আছে কি না সেটা বলছি না, কিন্তু সেনাবাহিনীর মতো একটা চৌকস শক্তি যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ওনারা দেশের সন্ত্রাস, খুন এবং মানুষের নিরাপত্তার ব্যাপারে তো আমি প্রকাশ্য যেটা মানুষজন আশঙ্কা করছে, তারা দেখতে পাচ্ছে না উল্লেখযোগ্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আপনার প্রতিনিয়ত ওই দিন আপনার ঢাকা শহরে জামাত ইসলামের নেতাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপরে বিএনপির যুব দলের নেতাকে, তাও আপনার ঢাকার যে বিএনপির উত্তরের যে নেতা, আমার নামটাকে মনে আসছে না, সে তেজগাঁওতে, তাকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো ধরা হয়নি। এখন এই যে বিচারহীনতা, এই যে পুলিশের এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যেও এই যে নিষ্ক্রিয়তা, এটাতে যারা সন্ত্রাস এবং যারা ইলেকশনে গন্ডগোল করতে চায় বা পেশি শক্তি খাটিয়ে ভোট করতে চায়, সেটা আমরা পরিষ্কার বুঝি যে তারা এটাকে ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য, প্রার্থীদেরকে হুমকি ধামকি দেওয়ার জন্য। আজকে একটা নতুন খবর, আমির হামজা সাহেবকে বলা হচ্ছে কুষ্টিয়া আসন থেকে যে ওনার মেয়েদেরকে যাতে নিরাপদ রাখা হয়, তার মানে ওনার পরিবারকে হুমকি দিচ্ছে, ওনাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকিগুলার আগে যারা পেয়েছে তাদের একজন নিহত হয়েছে, আমরা জানি শহীদ ওসমান হাদি, বিএনপির বড় নেতা, উনি উত্তরের সেক্রেটারি ছিলেন, যদি ওই সময় বহিষ্কৃত ছিলেন, কিন্তু ওনাকে এভাবে হত্যা করা হলো। মানুষের নিরাপত্তাটা যে নিশ্চিত করা, ভোটে যে আমি ভোটটা দিতে যাব, সেক্ষেত্রে আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আমার জান মালের উপর হামলা হয় কিনা,
এগুলা এই সংস্কৃতিটা থেকে আমরা বের হতে পারিনি আসলে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই উপদেষ্টার এই ধরনের কথাগুলো একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এবং জনগণকে একটা ভুয়া আশ্বাস, মিথ্যা আশ্বাস উনি দিচ্ছেন। কারণ এই বিশাল পরিমাণ অস্ত্র সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় যদি না হয়, মানুষ যদি দিনে দুপুরে গুলি খেয়ে নিহত হয়, সেক্ষেত্রে নির্বাচনটা এই অবস্থায় আদৌ হওয়াটা যুক্তিযুক্ত কিনা এটাও অনেকে প্রশ্ন রাখছেন। যদিও অধিকাংশ লোক আমরা নির্বাচন চাই, কিন্তু এটা একটা শঙ্কার প্রশ্ন। আর আমাদের এই আজকে সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানটি জনগণের অনুষ্ঠান, সেখানে আমরা সবার মতামতগুলো ফুটিয়ে তুলি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্রবাসীরা যারা ব্যালটে ভোট দিচ্ছেন, ইনক্লুডিং আমেরিকা এবং সৌদি আরবে, তারা বিভিন্ন জায়গায় থেকে কমপ্লেন আসছে যে বিএনপির ধানের শীষ মার্কাটি ব্যালটে খুঁজে পাওয়া যাচ্ছে না। পক্ষান্তরে আবার এনসিপি বলছে যে আমরা দেশকে স্বাধীন করলাম জুলাই আন্দোলনে, আমাদের প্রতীকটা পরের পৃষ্ঠায় দেওয়া হয়েছে শাপলাকলি। আর যেসব প্রতীক মানুষ চেনেই না, ওই ধরনের প্রতীকগুলাকে প্রথম পৃষ্ঠায় সাজিয়ে দিয়েছে এমন ভাবে। এই ধরনের কেন হলো ব্যালটটা, এই সম্বন্ধে আপনার কোনো অবজারভেশন থাকলে আপনি জাতিকে বলতে পারেন। আমি আপনাদেরকে আমি আগে থেকেও বলছি, আবার হয়তো আপনাদের সামনে বলিনি, আমি সবার সামনে এখন বলি যে এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কোনো উপযুক্ত আমার এই আপনি যে সমস্ত এই সমস্ত কথা আপনার আমি ল্যাপটপের ভলিউমটাকে একটু বাড়ানো যায় কোনোভাবে? ভলিউমটা একটু খুব আর আমরা একটু পরে একটু 1 মিনিট পরে বিরতিতে যাব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা একটা ছোট আমারটা ম্যাক্সিমাম আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ল্যাপটপে একটু কাছাকাছি গিয়ে বসলে এখন ঠিক আছে মনে হয়। তো বল যাবো। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত ছিল না। কারণ একটা ইলেকশন দিতে গেলে যে সমস্ত পরিবেশ দরকার এবং যে অবস্থার থেকে একটা দেশ বেরিয়ে এসেছে, সেইগুলি সবগুলি 100% না হলেও একটা সার্টেন পার্সেন্ট, অর্থাৎ বা 70 বা 80 বা 90% হওয়ার পরে নির্বাচন দেওয়া উচিত ছিল। আমি জানি না কেন রাজনীতি তাদের স্বার্থ সিদ্ধির জন্য, আমি সব রাজনীতি দলকে বলবো, এত তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার কোনো দরকার ছিল না। আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে দেখবেন, আগে তারা নিজেদেরকে দেশকে তারা উপযুক্ত পরিবেশ করে তারপর ইলেকশনটা দেয়। আমাদের বড় রাজনৈতিক দল আমাদের দেশে কেন এত লাফালাফি করছে? আমাকে নির্বাচন কেন করেছে? ফেনা তুলে ফেলেছে কেন করেছে? আজকে তাদের আপনি এই একটা জানের মালে আপনি কি যারা নির্বাচনে ফেনা তুলছে তারা কি জীবন তাদেরকে সে দিতে পারবে? যে সমস্ত দল বলছে, যে সমস্ত দল আপনাদেরকে নির্বাচনে বলছে, আজকে যে খুন খারাপে যেটা হচ্ছে এই দলের দাবির উপরে ভিত্তি করেই তো তারা তো নির্বাচন চাইছে। নির্বাচনের পরিবেশ ঠিক হয়েছে? আমি তো আমেরিকা বসে আমি দেখছি না। লেভেল প্লেইং ফিল্ড যদি একটু বলতেন সেটা কি আদৌ হয়েছে না? হয় নাই। কারণ এই কারণে হয় নাই যে আপনার বাংলাদেশের এখন পর্যন্ত আপনি যে সমস্ত কথা বলছেন এগুলোই তো এখন পর্যন্ত একটা সিদ্ধান্তে আসতে পারে না যে কোন নিয়মে আপনার প্রতীকী দেবে। এটা কি বাই অ্যালফাবেটিক ওয়ে, অর্থাৎ ABCD হিসাবে দেবে যে আমি আনিস আহমেদ, আমার নাম এ থাকবে, আপনার নাম জিয়াউদ্দিন সাহেব থাকবে, আপনার নাম লাস্টে থাকবে, অথবা আপনার লাস্ট নেম যেটা যদি থাকে আহমেদ, আপনি আগে থাকবে এ, আমি হয়তো মনে করেন আহমেদ আমারও থাকবে এ, কিংবা যার নাম চৌধুরী তার নাম থাকবে 3 নম্বর। এইভাবে তো আপনি একটা নির্বাচনের একটা তার সিস্টেম তৈরি করে পৃথিবীর সব দেশেই। আমি আমেরিকাতে নির্বাচন করেছি একবার না। আচ্ছা, এখন হানা ভোট নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রচারণা চালাচ্ছে, আর রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাদের দলীয় প্রতীক সম্বন্ধে প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিএনপি বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে হ্যাঁ ভোটের উপরে কোনো তারেক রহমান সাহেবের ভেরিফাইড ফেসবুক যদি আমরা দেখি, বা বিএনপির যে ভেরিফাইড ফেসবুকে হ্যাঁ ভোটের উপরে কিন্তু কোনো প্রকাশ্য ওনারা প্রচারণা করছেন না। যদিও ওনারা জুলাই সনদে স্বাক্ষরকারী দল, কিন্তু এখন ওনাদের যে 12টা দফা হানা ভোটের উপরে, সেখানে ওনারা কি নিশ্চিত না এখনো, নাকি ওনারা ভোট দিয়ে মানে ধরেই নিচ্ছেন যে হ্যাঁ জয়যুক্ত হবে? আপনি যদি সেই বিষয়ে একটু বলতেন।
আপনার আমি আগের প্রশ্ন একটু আপনাকে একটু 1 মিনিট বলি, মানে কয়েক সেকেন্ড বলি। সেটা হচ্ছে যে আমি তো আমেরিকা ইলেকশন করেছিলাম। আমি আগের প্রশ্ন। আমার নাম সবচেয়ে আগে থাকতো, এই জিনিসটা তাদের আমেরিকার সিস্টেম, এবং যেসব যার নাম আপনার লাস্টে যে যাদের নাম ছিল তাদের নাম লাস্টে থাকতো, এটা আমেরিকার। এমনকি আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এখনো দেখবেন যার নাম আপনার এই মানে আপনার ট্রাম্প, তার নাম ছিল একেবারে নিচে, কিন্তু সেখানে একটা সিস্টেম ABCD। বাংলাদেশে সেই সিস্টেমটা করে নাই, নাম বা ভিত্তিক কিংবা তাদের একটা ক্রাইটেরিয়া ভিত্তিক, পার্টি ভিত্তিক, পার্টির লাস্ট নেম হিসাবে বা প্রথম নাম হিসাবে একটা সিস্টেম তারা করে নাই, যার জন্য আজকে ফেসিং হচ্ছে। এটা হচ্ছে যে এত তাড়াতাড়ি ইলেকশন দরকার ছিল না। 2 নম্বর আপনি বলছেন হ্যাঁ বা না, হ্যাঁ বা না, এটা হচ্ছে সরকারের ফেইলিওর। এই জিনিসটা তারা কি আগে করতে পারতো না? একসাথে কেন দিল? এটা সেন্সিটিভ ইস্যু। আপনার হ্যাঁ বা না ভোট আপনার হচ্ছে জুলাই সনদের একটা অঙ্গ। এই সেন্সিটিভ ইস্যু একটা প্রার্থীর সাথে কোনো অবস্থা দেওয়া উচিত ছিল না, কারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বিতে ভুগবে। আমি আপনার সিম্পল কথা, যারা আওয়ামী লীগের যারা আগে ফলোয়ার ছিলেন বাংলাদেশে, তারা তো অনেকে এখনো আছেন, তারা কি কোনোদিন হ্যাঁ দেবে? আমাকে বলেন। রাজনীতিবিদ, রাজনীতি দলগুলি কেন, এই বৃহত্তর রাজনীতি কেন একটা স্ট্যান্ড নিচ্ছে না? কারণ তার ভোট দরকার, তখন দায়বদ্ধ হয়ে যাবে। আর যারা এটা বিপক্ষে বলছে বা পক্ষে বলছে, তাদেরও একটা জ্ঞান ছিল না যে এই সময়টা দেওয়া উচিত ছিল না। এটা আপনার দুধের সাথে আপনি যদি একদিকে গরম জিনিস খাবেন আবার আরেকদিকে কোল্ড ড্রিঙ্ক খাবেন, একসাথে হতে পারে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হলো যে আমরা দেখতে পাই যে যেগুলো রাজনৈতিক ট্রেন্ড, সেগুলো নিয়ে আমরা মূলত আলোকপাত করবো। এটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে হওয়ার কথা ছিল, সে আলোকেই একটা ইসলামিক দল গঠন, ইসলামিক জোট গঠন করা হয়েছিল। যদিও পক্ষান্তর আমরা দেখতে পাই সেই জোটটি আদৌ আসলে একভাবে নির্বাচন করছে না, সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং নির্বাচনের প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিনও প্রায় সমাগত। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশে ইসলামী ভাবধারার মানুষ, তারা এখনো কি জামাত ইসলামকে তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় দেখতে চায়, এবং জামাত ইসলামকে ক্ষমতায় আসার পসিবিলিটিতে, যেহেতু বিএনপি 2টা টার্ম ক্ষমতায় ছিল, ফুল টার্ম, আওয়ামী লীগ ছিল বেশ কয়েকবার হোসেন মোহাম্মদ এরশাদের সময়, কিন্তু জামাত ইসলামকে অনেকেই বলছে যে আরেকটা সুযোগ এবার তাদেরকে আমরা দিতে পারি। সেক্ষেত্রে জামাতের যে ভোট ব্যাংক, সেটা বাড়ার পিছনে যে রহস্যটা, সেটা যদি আপনি একটু এক্সপ্লেন করতেন। আমি এখানে কিছু জিনিস আপনাকে বলি। জামাত, জানি না বাংলাদেশে তারা যে পদক্ষেপ নিচ্ছে জনগণের মতের উপরে হয়তো নিয়েছে, এবং সেটা তারা সাপোর্টও পাচ্ছে। এবং আপনি মজার ব্যাপারটা দেখেন, অনেক দেশেও কিন্তু সেটা একটা সমর্থনও আছে, নতুবা জামাতের আমেরিকা ভিজিট করে যেতে পারতো না, এটা আপনি নিজেও জানেন। এবং কিছুদিন আগেও আপনিও নিজে দেখছেন, আমিও দেখছি, আমেরিকার একজন ট্রেড রিপ্রেজেন্টেটিভ, যেটা সাধারণত উপমন্ত্রী স্ট্যাটাসের পলিটিক্যাল পাসপোর্টে আমেরিকা এসেছেন না টুরিস্ট পাসপোর্টে এসেছেন? ওদের শোনেন, আমেরিকাতে কেউ পলিটিক্যাল পাসপোর্টে আসে না, হয় ডিপ্লোম্যাটিক ভিসা। সে ডিপ্লোম্যাটিক ভিসা এসেছেন নাকি থেকে সরকারে আছে তাকে ডিপ্লোম্যাটিক দেবে, সরকার পজিশন না থাকলে ডিপ্লোম্যাটিক ভিসা দেবে না। এটা আপনার, এটা নিয়মে, এটা আমেরিকার ক্রাইটেরিয়া, আপনি জেনে নিতে পারেন যে কোনো ডিপ্লোম্যাটিক ভিসাতে সে আসবে না, কারণ সে এখনো সরকারে নাই, কিংবা সরকারি ভাবে সে সরকারি দূত হিসাবে আসে নাই, বা কোনো সরকারি প্রতিনিধি, সে একজন সাধারণ নাগরিক হিসাবে। কালকে যদি তারেক যদি আমেরিকাতে আসে, কোনো সরকারি প্রতিনিধি না হলে তাকে ওই ভিজিট ভিসায় আসবে বা বিজনেস ভিসায় আসবে, কিন্তু অন্য কোনো ভিসা দেবে না। অতএব এটাকে নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, আসছে ভিসা দিচ্ছে, এটাই বড় কথা। এখন বিএনপি এবং জামাত, এনারা কি আমেরিকার গুড বুকে আছে কিনা, বা বর্তমান সরকার ট্রাম্প প্রশাসনের সাথে তুলনামূলকভাবে কার ভালো সম্পর্ক, জামাতের না বিএনপির? আমেরিকাতে কোনো কিছু স্পষ্ট করে বলে না, আপনি জানেন, কিন্তু তারা ইঙ্গিত দেয়। যে ইঙ্গিতটা আপনি ইঙ্গিতটা হচ্ছে যে 1 নম্বর ইঙ্গিত, যে সে আমেরিকাতে, আপনি জামাতের প্রধান আমেরিকাতে গত অক্টোবর মাসে বোধহয় আসছেন, অক্টোবর নভেম্বর দিকে, এবং এই গত কয়েকদিন আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ জামাতের নেতাদের সাথে কথা বলেছেন। এট দ্য সেম টাইম বিএনপি, ওই ইঙ্গিতটা আপনি বুঝে নিতে হবে যে আমেরিকা যদি আপনার তাদের, আমরা সাধারণ যারা জনগণ, আমরা যদি বুঝি, যেহেতু আমরা
আমি এই অনুষ্ঠানটা করার পেছনে সাধারণ জনগণকে ক্লিয়ার মেসেজ দেওয়া। আমরা এমন কোনো মেসেজ দিতে চান যেটা শেডি। তো আপনি যদি কোশ্চেনগুলো ক্লিয়ার করে করে বলতেন যে এটা আসলে কি, তাহলে জনগণ বুঝতে সহজ হতো, কারণ জনগণ সহজ ভাষা বুঝতে পছন্দ করে। আমি আমেরিকার রাজনীতি, আপনার পররাষ্ট্রনীতির ব্যাপারে আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি যে এটা একটা ম্যাট্রিক্স সিস্টেম হয়, আর তার কিছু ইঙ্গিত সরকার দেয়, আমেরিকান সেই সরকার ইঙ্গিতটা কি সরাসরি। আপনি কি বলতে পারেন? সেই ইঙ্গিত আমি আপনাকে তো বললামই যে 1 নাম্বার জামাতের প্রধানকে গত নভেম্বর মাসে ওনাকে ভিসা দেওয়া। এই ভিসা দেওয়াটা মানেটা কি? অর্থাৎ আমেরিকার একটা ভালো নজরে থাকা 1 নাম্বার, যেটা আমার ধারণা। 2 নাম্বার হচ্ছে যে এই যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিছুদিন আগে এই সপ্তাহে বোধ আপনি নিজেই জানেন, এই সপ্তাহে আপনার বাংলাদেশের জামাতের নেতাদের সাথে আপনি জুম মিটিং করেছে, বিএনপির সাথেও করছে, আপনি যেটা আপনি বলছেন বা খবর দেখে। আপনার এটা মানেটা কি? আমেরিকা যে ইঙ্গিত দেয় যে তোমরা তোমাদের সাথে আমার বিএনপির কথা বিভিন্ন পলিটিক্যাল আমার ফেসবুক থেকে আমি যেভাবে শোনেন, দেখানো হচ্ছে, তারা মানে তারেক রহমানের সাথে জামাত সাথে আমেরিকান অ্যাডভাইজার পাশাপাশি দাঁড়িয়ে, সেটা কি আপনি সত্য? নিজেই জানেন যে একটা লোক আমি জানি কি জানি না সেটা প্রশ্ন না, আমি তাই জীবনের জন্য প্রশ্ন আপনি আপনি সবকিছু আমেরিকা ভেরিফাইড হবে আমেরিকার ইউএস এমবাসি থেকে। তাদের যে ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটে আপনি গেলে যা বলছেন সব জনগণের জন্য বলছেন, এটা আমি জনগণের বলছি যে আপনি আমেরিকার সরকারের যেটা নিয়ম, কিছু কিছু তাদের ট্রান্সপারেন্সি থাকে, যেটা তাদের নিয়ম অনুসারে তারা দেয়, সেটা ইউএস এমবাসির যদি ওয়েবসাইটে থাকে এবং মার্কিন প্রশাসনের যদি কোনো বক্তব্য থাকে, অথবা মার্কিন যদি বিখ্যাত নিউজ পেপারে যদি কোনো নিউজ থাকে, যেমন মনে করেন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারা যখন কোনো ইনফরমেশন দেয় তারা কিন্তু মিথ্যা ইনফরমেশন দেয় না। এর মাধ্যমে যখন আপনি জানতে পারবেন, তখনই বুঝতে হবে যে সত্য। ওই বাংলাদেশি নিউজ, এরা আমেরিকার, আমি আমি কিছু মনে করবেন না, সত্য কথা বলে, বাংলাদেশের কয়জন সাংবাদিক জার্নালিজমের উপর পড়ালেখা করে এসছে, কয়জন সাংবাদিক জার্নালিজম এথিক্স এর উপরে তারা পড়ালেখা করে আসছে, আমাকে বলেন কতজন? আমেরিকাতে সাংবাদিকতা করতে হলে তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্নালিজম পড়তে হবে, সেই প্রসঙ্গে আমি আরেকটা প্রসঙ্গ, আপনি ভালো প্রসঙ্গ টেনেছেন। এথিক্সে তাদেরকে অবশ্যই এথিক্সে থাকতে আমেরিকান হবে। প্রেস ক্লাবে, ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা স্মরণ সভা করা হয়েছে। সেখানে পরিলক্ষিত করা গিয়েছে যে বাংলাদেশের ডায়াসপোরার যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের তার মধ্যে নিশ্চয় আপনি একজন, নিশ্চয় আমিও, বাংলাদেশের রেমিটেন্স এবং বাংলাদেশের ভাবমূর্তি আমেরিকা তুলে ধরার জন্য যারা নিরলসভাবে কাজ করছে পুরো যুক্তরাষ্ট্রে, তারা সবাইকে আমন্ত্রণ পেয়েছে, নাকি এখানে একটা নির্দিষ্ট কিছু ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য অনুষ্ঠানগুলো করা হয়েছে? সেই বিষয়ে যদি একটু আপনি বলতেন। আমি ন্যাশনাল প্রেস ক্লাব আমেরিকার যারাই মেম্বার তারাই মিটিং কল করতে পারে, এটা এমন কঠিন কিছু না। আমি সেটা বলছি কিছু না, যারা তারা হয়তো করেছে, তারা বুঝে, যদি সবাইকে যদি উন্মুক্ত করত তাহলে সময় দিয়ে করত বা সবাইকে জানিয়ে করত। আমার যদি সদিচ্ছা থাকে আপনাকে নিমন্ত্রণ দেওয়ার, আমি আপনাকে সরাসরি নিমন্ত্রণ দেওয়ার দিতে পারি। আপনি কি দাওয়াত পেয়েছেন সেই অনুষ্ঠানে? আমি তো যাবো না অনুষ্ঠানে, আমি আগেই তো আপনি জানেন এই সমস্ত অনুষ্ঠানে যাবো না, কারণ এগুলার ভ্যালু কতটুকু আমি জানি। সে বিষয়ে যদি একটু বলতেন যে এই অনুষ্ঠানে এবং যারা এই অনুষ্ঠান করেছে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, নাকি এটা আসলেই প্রকৃত অর্থে আমেরিকাতে বাংলাদেশি কমিউনিটির যে মনোভাব, যেমন আমরা দেখেছি সংসদ ভবনের সামনে নাগরিক শোক সভা হয়েছে, তো সেরকম এক্ষেত্রে যারা আয়োজক তারা এখানে বাংলাদেশি বিশিষ্ট নাগরিক, যেমন ধরেন ডক্টর অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক সাহেব, আনিস আহমদ সাহেব, জিয়াউদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার, বা এরকম যিনারা আছেন, এনাদেরকে নিয়ত এই শোক সভাটা করা যেত। সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে আসলে যারা করেছে তাদের কি বেগম খালেদা জিয়ার জন্য শোক তাদের কনসার্ন, নাকি সেক্ষেত্রে তাদের ব্যক্তি স্বার্থ এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণটা কনসার্ন? আপনি যদি আমি আপনাকে বলে কিছু মনে করবেন না, এটা অনুষ্ঠানের গুরুত্ব উপরে কতটুকু, প্রথমত কারা করে বা এটা গুরুত্ব কতটুকু এটা দেখতে হবে। এটা আপনার ন্যাশনাল প্রেস ক্লাবে গেলাম আর একটা অনুষ্ঠান করলাম, এটা গুরুত্ব অনেক হয়ে গেল, আসলে তা না। ন্যাশনাল প্রেস ক্লাবে আপনার ক্রাইটেরিয়া মেনে আপনি যে কোনো সময় রিকোয়েস্ট করলে, সেই নিউজটি আবার মানব জমিনে খুব বড় করে এটা মানব জমিন মনে হচ্ছে আমার কাছে।
এটা পার্টি ভিত্তিক তার দল তারা দিতে পারে পত্রিকা, সেটা তাদের ব্যাপার, আমি এটা মাথা ঘামাবো না। কারণ অনেক সময় আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। আমি যখন 2012 সালে কংগ্রেশনাল আর্টের সার্টিফিকেট পাই, ফ্রিজম্যান হলেন কংগ্রেশনাল থেকে। প্লিজ ভয়নান, উনি তো আপনি সিনেটর। হ্যাঁ তখন, এখন বর্তমানে ইউএস সেনেটর ফরেন রিলেশন কমিটিতে আছেন। উনি যে ওই সার্টিফিকেটের খবরটা যখন বাংলাদেশে দেওয়া হয়, এই ডেইলি স্টারে যে খবরটা দিয়েছে, কিন্তু যেভাবে দিয়েছে এটা প্রকৃতপক্ষে ওই রকম না। ব্যাপারটা হচ্ছে তারা তাদের মতো খবর দেয়, তাদের স্বার্থ দেখে তারা খবরটা দেয়। তারা তো আমাকে তো আর অত হাইলাইট করে দেবে না, তাদের খবর দেওয়ার জন্য দিচ্ছে। কিন্তু দিছে, আমি তারপরে বলি না দিছে, কিন্তু ঠিক মতো দেয় নাই। আমার অনেক নিউজ, আমি অনেক অনুষ্ঠান করেছি হোয়াইট হাউসকে নিয়ে, অনেক নিউজ আছে যেগুলো আপনার বাংলাদেশি পত্র পত্রিকায় যেভাবে লেখে আসলে সত্য কথা না। আমি নিজেও, আপনি জানেন, সারা পৃথিবীর সবাই জানে হোয়াইট কোন হাউস মানে এই সাম্প্রতিক যে নিউজটা হলো যে বাংলাদেশে খুব ফলাও করে প্রচার হয়েছে বিভিন্ন পত্রিকায়, যে ওয়াশিংটন ডিসির প্রেস ক্লাবে যারা আয়োজন করেছে, সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত সততা এবং নৈতিক উদ্দেশ্যতা ব্যাপারে আমি সন্দিহান, বিশেষ করে পত্রিকা নিউজে যেসব ভূমিকা দেখলাম সেই প্রেক্ষিতে। তো সে বিষয়ে আপনার যদি কোনো অবজারভেশন থাকে আপনি বলতে পারেন। আমি শুনেন, এখানে কারা করছে অনেস্টলি আমি জানি না, আপনার বলাতে আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ব্যাপারগুলি হচ্ছে, আমি আগেও বলি আবারও বলি, ন্যাশনাল প্রেস ক্লাবের একটা ভ্যালু অবশ্যই আছে আমেরিকাতে, এর মধ্যে কোনো ভুল নেই, এটা অত্যন্ত উচ্চমানের। কিন্তু এখানে কিছুটা শিথিলও আছে, যেমন যদি আপনি মেম্বার হন, আপনি সেখানে যে কোনো একটা রিকোয়েস্ট করতে পারেন, মিটিং করতে পারেন প্রেস ক্লাবে, আপনি সেখানে বক্তব্য দিতে পারেন, এটা তো কোনো অসুবিধা নেই। এবং সেটা অনেক অগুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে গুরুত্ব দেওয়া হয়, এটা আপনি জানেন। হ্যাঁ, আজকে যদি যারা আয়োজক তারা যদি, আমি আপনার কথা থেকে আমি যাবো যে আপনি আমেরিকার একজন গুরুত্বপূর্ণ পদে থেকেও আপনি আমি কেন না যে কারা অনুষ্ঠান করেছে, আমি জানিও না। আর প্রথমত আমার যদি ওই গুরুত্বপূর্ণ হতো, আমি খবরটা পেতাম, যেই করুক খবরটা পেতাম, এটা স্বাভাবিক। কারণ গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে যাওয়ার কথা বিভিন্নভাবে, যে কোনো সোর্সে, কিন্তু পাওয়ার কথা। কিন্তু আমি যখন পাইনি, এটা যখন হয়ে গেছে, আমি না ছাড়া অনেকেই পাইনি, আপনার জন্য পান, এটার জন্য আমি খুব একটা আহুতাশ করি না। হ্যাঁ, আপনি যদি বলেন তার জন্য কি, বেগম খালেদার জন্য কি আমার শোক, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে আমি শোক কথা বলছি, সেটা বলতে কোনো ভুল নেই। একটা অনুষ্ঠানে যেখানে বিএনপি এবং অন্যান্য শব্দ আরো দুজন কিছু ছিল, একটা দলের লোক, সেখানে আমাকে ডাকছে, আমি সেখানে অবশ্যই বলছি। এবং আমি এমবিসি যে আমি নির্বাচনে আমাদের এখন যে বাংলাদেশের প্রবাসীরা যারা আছে তাদের মধ্যে আপনি কি ট্রেন্ডটা কি দেখতেছেন, যে তারা কি বিএনপি কে বেশি পছন্দ করছে না জামাতকে ইসলামী দল হিসেবে বেশি পছন্দ করছে আগামী রাষ্ট্র ক্ষমতায়? এটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, কারণ আপনি কার সাথে কথা বলছেন। আমেরিকাতে সব ধরনের বাংলাদেশি আছে, আমার মতো লোক আছে, আবার হয়তো আরো উচ্চ আসনে আছে, কিংবা আরো নিম্ন পজিশনে আছে। আপনি কার সাথে কিভাবে কথা বলছেন, কিভাবে দেখছে, তার দৃষ্টিভঙ্গির উপরে। আমি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে আপনার কে কিভাবে দেশকে দেখছে, কে কিভাবে রাজনীতির মতবাদটাকে দেখছে, সেটা তার উপরে। আপনি আপনি নিজেও একটা ভালো করে জানেন যে গত 15 বছরে অনেক বাংলাদেশি আমেরিকাতে নীরবে কাজ করে গেছে, প্রকাশ করে নাই অনেকে। তারা যখন নীরবে তাদের মতামত দিচ্ছে, এই ইলেকশনে তাদের নিরাপদে নীরবে দেবে। তো এটাকে আমি বিচার করতে আসবো না যে কত পার্সেন্ট বা কতজন দিচ্ছে। আর আরেকটা সংখ্যক আমি আপনাকে বলি, ভালো করে বলি, একটা জিনিস আমাদের বিচার আমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ভালোভাবে পরিষ্কারভাবে আমাদেরকে, যারা মনে করেন আমি বাংলাদেশি, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় নাই যে একটা ভোটার হওয়া দ্বৈত নাগরিকত্বের সমান কিনা। এই জিনিসটা আমার মতে সরকারকে, বাংলাদেশ সরকারকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা উচিত ছিল যে তোমার ভোট কি দ্বৈত নাগরিকত্বের সমান কিনা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের ভোটাধিকারটা কিভাবে দেখে আইনভাবে, সেটাও তাদের বিশ্লেষণ বলে দেওয়া উচিত ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার ফলাফল ভবিষ্যতে। আমরা আরেকটা প্রসঙ্গে, যে আমাদের সময় সংক্ষিপ্ত, আমি দুঃখিত,
যে আপনি অনেক কিছু আমাদেরকে জানাতে চান, কিন্তু আসলে যেহেতু টেলিভিশনে স্যাটেলাইটের একটা নির্দিষ্ট সময় থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো আরো 2-1 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। তা আমরা ইদানিং সাম্প্রতিক সময় লক্ষ্য করছি যে যেহেতু এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে আমি একটা রেফারেন্স থেকে বলছি এবং সেটা আপনাকে আমি ভেরিফাই করে বলছি যে তারেক রহমান সাহেবের যে রুহুল কবির রিজভী সাহেব বিএনপির, এমনও দেখেছি উনি দুঃসময়ে দলের অফিসে রাত দিন পার করেছেন, রাতে ঘুমিয়েছেন, খেয়ে না খেয়ে, যাতে পার্টির অফিসটা বন্ধ না করে দেয় পুলিশ এসে, উনি ওখানে থেকেছেন মাসের পর মাস, এবং কি রোজার মাসেও থেকেছেন। এর ফাঁকে ফাঁকে উনি যদি সুযোগ পেয়েছেন তো পল্টনে একটা ঝটিকা মিছিল করেছেন। এরকম একজন ত্যাগী নেতা, এই ত্যাগী নেতা কে বিএনপির ওনার ফেসবুক পেজ থেকে দেখলাম যে উনি পার্টির চেয়ারম্যানকে সাবধান করছেন যে আপনার চারপাশে যারা ঘুঘু তাদের ব্যাপারে আপনি সতর্ক হন। তো আমরা সত্যিকারে ভাবে যদি তারেক রহমানকে এখন, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান, ওনার যে সবকিছুই সব কথাই যে সমালোচনা করব তাও না, আবার সব কাজ যে সমালোচনার ঊর্ধ্বে তাও না, বাট উনি চেষ্টা করছেন। সে প্রসঙ্গে আপনি যদি একজন জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয়তাবাদী যোদ্ধা হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে যোদ্ধা হিসেবে, আপনি কি তারেক রহমান সাহেবকে কোনো ধরনের মেসেজ দিতে চান যে উনি ভবিষ্যতে ওনার কর্মপন্থা নির্ধারণে এবং ওনার চারপাশে যে ঘুঘু বা একটা বলয়, সেটার সম্বন্ধে উনি কি ওয়াকিবহাল কিভাবে হতে পারেন, যদি আপনি বলেন, সেটা দেশবাসীর মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানাতে পারি জনাব তারেক রহমানকে। আচ্ছা, আপনি ভালো করে জানেন যারা সুযোগ সন্ধানে তারা সবসময় সুযোগ খুঁজে। আপনি ভালো করে জানেন, সারা পৃথিবীর বাংলাদেশি আমি বলতে পারি সবাই মোরলেস জানে এবং পৃথিবীর অনেক লোকই জানে, এটার মধ্যে কোনো ভুল নাই। সুযোগ যখন আসবে, মানুষ সুযোগ নেয় কখন? যখন একটা ভালনারেবল সিচুয়েশন থাকে, যখন একটা অস্থিরতা থাকে, যখন একটা ভ্যাকাম থাকে, তখন মানুষ সুযোগ নেয়। আপনার দেখেন, প্রথমত যখন হাসিনা সরকার পতন ঘটে, এই 5 দিন যখন ভ্যাকাম ছিল, কে কে সুযোগ নিছে আপনি একটা লিস্ট করেন। আমার যদি উদ্দেশ্য ভালো থাকতো, আমি বলতাম যে আগে পরিস্থিতি ভালো হোক, সবকিছু নীরবে আসে, তারপর আমি একটা হয়তো পজিশন নেব। আমি দেখাবো যে আমি এই কাজটা করেছি, আপনিও সেটা করবেন। যারা ভালো লোক তারা বলবে যে আমার আগে স্থায়িত্ব আসুক। আপনাকে আমি একটা কথা বলি ভাই, সত্য, সৎ মা, কোনো ছেলে একটা ছেলেকে যদি এনে বলে আমি ছেলেকে কেটে ফেলবো, সৎ মা কিন্তু কাঁদবে না। কারণ আর যে আসল মা, সে তার জীবন দিয়েও কিন্তু রক্ষা করবে। আপনাকে বুঝতে হবে যে এই গণ আন্দোলনের পরে এই সৎমা প্রচুর তৈরি হয়েছে, এবং এই সৎমাগুলি যে নেতা, তাকে বুঝতে হবে কে সৎমা, কে সৎ ভাই বা সৎ বোন। তার নেতৃত্বের যদি অভাব থাকে, যদি দেখতে না পারে, তাহলে বুঝতে হবে তার নেতৃত্বের, তার চিন্তা ভাবনার ভুল আছে। যারা কষ্ট করে, যারা জীবন দিয়ে, যারা বিভিন্ন ভয় ভীতির মধ্যেও থেকে কাজ করছে, আপনি দেখেন তারা কিন্তু কোনো পজিশনের জন্য যায় নাই। আমার জানা মতে যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ জানে যে এটি আমার উপযুক্ত সময়। যারা দেশ ভালোবাসে, যারা জনগণের ভালোবাসে, তারা অপেক্ষায় থাকে যতক্ষণ পর্যন্ত তার জন্য সময় না আসে। আপনি নিজে আমেরিকাতে দেখেছেন, অনেক কিছু বাঙালি অত্যন্ত বেশি কাজ করছে, যেটা বাংলাদেশে বিএনপির কোনো নেতা কাজ করে নাই। কিন্তু তারা কি পজিশন চাইছে? চায় নাই। আপনি অনেক কাজ করছেন, আপনি নিজে কংগ্রেসের, যে আমার সাথে যে কংগ্রেস বিল্ডিং এর সামনে যে আমরা মিছিল করেছি, আপনি নিজেও জানেন। আমি অনেক কাজ করেছি, আমি সিনেটের সাথে, আমি কংগ্রেসম্যানদের সাথে আমি কাজ করেছি। এটা এখন প্রকাশ হচ্ছে। আপনি যে আপনার যে চ্যানেল ইউএস গভর্নমেন্টের সাথে, সেই চ্যানেলগুলো বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টি, আমি কোনো এক দলকে বলবো না, মেজর পলিটিক্যাল পার্টিস, তারা অতীতে উপকৃত হয়েছে বিএনপি,
সেটা আমরা যে আপনার থেকে জানতে হবে না, সেটা আমরা জানি যে ভবিষ্যতে যারা সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, বাংলাদেশের জন্য একটা চ্যানেল এবং একটা যেটাকে বলে লবি করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশকে গুড বুকে রাখার জন্য আপনি এবং আপনার যে টিম এখানে আমেরিকাতে বিভিন্ন ভাবে কাজ করছে সিনেটর কংগ্রেসম্যানদের সাথে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি পৌঁছে দিতে পারেন? এবং সেক্ষেত্রে আপনি কি আপনার সাথে যোগাযোগ করলে আপনি কি সে ব্যাপারে আপনি ওপেন মাইন্ডেড কিনা, সেটা যদি একটু বলতেন। আপনি একটা প্রশ্নটা আরেকটু সরাসরি বলেন, ক্লিয়ার। আমি সরাসরি বললাম যে আপনি এই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে কিভাবে ভূমিকা রাখতে চান। আচ্ছা, এখানে প্রথম আপনি যেটা বলছেন এটা হচ্ছে বাংলাদেশের সরকারের সদিচ্ছার উপরে, বাংলাদেশের সরকারের লোকদের সদিচ্ছার উপরে। তারা যদি সদিচ্ছা পোষণ করে যে মিস্টার জিয়াউদ্দিন সাহেব আপনার সাথে যোগাযোগ আছে ইউএস কংগ্রেসে, আপনি কি আমাদের হেল্প করবেন কিনা, আপনি আপনি নিজের মতো করবেন, এর মধ্যে কোনো ভুল নাই, সত্য। কিন্তু আপনাকে যদি আপনার কাজগুলি হওয়ার পরে তারা যদি সরকার যদি আপনাকে স্বীকৃতি না দেয়, আপনি তার বিনিময়ে কিছু দেওয়ার আমি দরকার নেই। সরকারের প্রসঙ্গ বলছি, আমি বলছি পলিটিক্যাল পার্টিগুলোকে আর গুড লিস্টে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টি যদি আপনি যদি স্বীকৃতি নেয়, আপনি এক পর্যায়ে করবেন না, কারণ এটা বিক্রি হয়ে যায়। সেটা আমি সম্বন্ধে আজকে বলেন আপনি আমি আপনার আপনার যদি আজকে কোনো বলছি, অভিজ্ঞতা থাকে সেটাও বলেন আপনি। আমি আমার আজকে সবার সামনে বলছি, আমার অনেকগুলি কাজ আমি ইউএস কংগ্রেসের কংগ্রেসম্যান সেনেটর দিয়ে করেছি, আপনি জানেন, এর মধ্যে কোনো ভুল নাই। আমার কাজগুলিকে আমেরিকার বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা নিজেদের কাজে প্রচার করেছে। কারা? না, আমার নাম ভেঙে বলার দরকার নেই, এটা আপনি নিজেই খুঁজতে পারবেন। আপনি কিভাবে খুঁজবো? আমরা তো এগুলো তো কোথাও জানি না, আমরা তো এগুলা খোঁজার কি? এটা আপনি শোনেন, আমেরিকার অনেক কিছু কাজ হয়, এটা কি আপনি না, কি তারা বলে সেক্ষেত্রে বেড়াবে? আমরা বলে যারা বেড়াবে না, আপনি খুঁজে বেড়াবেন যে যারা সাধারণ জনগণের জন্য অনুষ্ঠান করছি, তাদের ওই জায়গায় অ্যাক্সেস নাই বিধায় আপনি জনগণকে বলতে পারেন সেটা। কিন্তু আপনি যদি সেটা ভাবে বলেন, তাহলে এটা এক ধরনের মানুষ এটাকে বিশ্বাস করবে না, বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না। আর আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি বলছেন আমি বলছি যে এটা আমি বলি একটু, আমাকে একটু সুযোগ দেন। আপনি ক্ষতিগ্রস্ত বলতে আপনার ক্ষতি হওয়া ব্যক্তিগত ক্ষতির কথা বলছি না। আপনি যে কাজগুলা করেছেন সেই কাজগুলোর ক্রেডিট বা সেই কাজগুলোর বাহবা দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে আপনি বলছেন। সেক্ষেত্রে আপনি যদি একটা এক্সপ্লিসিট ভাবে কথা বলেন, সেক্ষেত্রে এটা কখনোই জনগণের কাছে পরিষ্কার হবে না। আপনার মতো একজন পলিটিক্যাল ফিগার, যিনি মেইন স্ট্রিমের পলিটিশিয়ান, উনি যদি সরাসরি কথা না বলেন, তাহলে জনগণ আপনার কাছ থেকে কিভাবে বেনিফিটটা পাবে সেটা আমি আপনাকে, যেহেতু আমার একটা বিষয় পারমিশন দেওয়া আছে, সেটা বলতে পারি। জি বলেন। কংগ্রেসম্যান জেমি রাস্কিন 2022 সালে বাংলাদেশ সরকারের সমালোচনা করে আপনি কংগ্রেসম্যান একটা স্টেটমেন্ট দেয়, আমেরিকার ইতিহাসে কোন রাজনীতিবিদ, কংগ্রেসম্যান বা সিনেটর আমেরিকার দুইবার শুধু স্ট্যান্ড নেয়, সেটা হচ্ছে সিনেটর এডওয়ার্ড কেনেডি। আমি যতটুকু জানি ইতিহাসে, সিনেটর এডওয়ার্ড কেনেডি 1971-এ সে কংগ্রেসম্যান স্টেটমেন্ট দেয়, আর গত 2022 সালে আপনার কংগ্রেসম্যান জেমি রাস্কিন দেয়। এইটার উদ্যোগটা 01 থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা আমি করে, এটার মধ্যে কোনো ভুল নাই। এমনকি এটার মধ্যে যে সমস্ত নিয়ম কানুন, অর্থাৎ ইমেলে লেখালেখি, তখন তো মানুষ তো সরাসরি দেখা করতো না, কারণ প্যান্ডেমিকের পরে সমস্ত কাজ আমি করি, এবং এটা মডারেট থেকে আরম্ভ করে সবকিছু আমি করি। এই কাজটা কিছু লোক বাংলাদেশের খবরেও, কিছু খবরে যেটা আমি শুনছি, আমি দেখিনি, কিন্তু বিভিন্ন নেতাদের কাছে ইমেলে প্রচার করে তারা এটা করেছে। এটা আপনাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি যে কংগ্রেসম্যান জেমি রাস্কিন যে কংগ্রেসম্যান যে স্টেটমেন্ট দেয়, স্টেটমেন্ট রেকর্ড আছে লেখা, স্ট্যান্ড উইথ মি বাংলাদেশ, যেখানে হাসিনা সরকারের প্রচন্ড সমালোচনা করে সে বক্তব্য দিয়েছিল, এবং সেটা বাংলাদেশ কংগ্রেসের ইতিহাসে সেকেন্ড টাইম। সেইটা কি বিক্রি হয়ে গেছে, আমার কোনো নামগন্ধ নাই, এবং যারা ছিল না তাদের নাম ওখানে চলে আসছে। এটা একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, এই জন্য যে এটা আমার অনুমতি আছে। আরেকটা কাজ করেছি, কিন্তু সেটা আমাকে এখন যারা করেছে তারা কোন দলের লোক?
আমি কোনো পার্টিকুলার যাব না। আচ্ছা কিন্তু আপনি এটা অনলাইনে কিংবা আপনি যদি ইমেলে বিভিন্ন বিভিন্ন গ্রুপে যদি জিজ্ঞাসা করেন আমেরিকাতে খোঁজ পাবেন, আপনি নিশ্চয়ই পাবেন। কিন্তু করেছেন এটার জন্য পরে যে কিছু প্রতিবাদ হয়েছে, জিনিসগুলি হচ্ছে সেটা কি এমন আওয়ামী লীগের লোকজন প্রতিবাদ না, করেছে? আমি আওয়ামী লীগের পক্ষে কেমন করে? আওয়ামী লীগ তো আপনার তাদের এটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো। না, শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিধায়ী তো আমি সেটা আওয়ামী বলছি, আওয়ামী লীগ কি প্রতিবাদটা করেছে? না আওয়ামী লীগের কাছে কিনারে থাকবে কেন আমাকে বলেন, যেখানে না, পুরো আমি বলছি যে আপনার এই ধরনের আওয়ামী লীগের বিপক্ষে পদক্ষেপ না নেওয়া। ওই প্রতিবাদ না, আমি বলতেছি আপনি কেন কোন আমি বুঝাইতে পারি না, আপনি আমার প্রশ্নটাকে শুনেন। মানে সেটা হচ্ছে আপনি যে ফ্যাসিজম এবং মানে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এবং প্রেসিডেন্ট বাইডেনের সময়ও আপনি যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, বাংলাদেশের ফর বাইডেনের আপনি অ্যাডভাইজার ছিলেন, আপনি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ লোকজনকে, বাংলাদেশিদেরকে সে বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলে অন্তর্ভুক্ত করেছেন বিভিন্ন স্টেট ওয়াইজ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বাংলাদেশের গণতন্ত্র পুনর্বাসনের জন্য বাংলাদেশের গণতন্ত্র যে কাজগুলা করেছেন, সেই কাজগুলা যখন আপনি করতে গিয়েছেন, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি বা আওয়ামী লীগ সরকারের লবি থেকে বা আওয়ামী লীগ সরকারের এখানকার যে দলীয় লোকজন থেকে আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেটা জানতে চাচ্ছি। প্রচুর প্রচুর এমনকি বললে ভালো হয়। আমি আমাদের অনুষ্ঠানে আমরা যেসব গেস্টকে আনি, সম্মানিত আমাদের গেস্ট, আমরা সরাসরি কথা শুনতে চাই, কারণ এখানে প্রচ্ছন্ন কথা মানুষের কোনো কাজে আসে না। এবং সেটা এক ধরনের, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি যদি একটা দাওয়াত, আমার বাসায় একটা পার্টি দিয়েছি ধরেন, সেখানে 100 জন লোক এসেছে, হঠাৎ করে আমি যদি অনুষ্ঠানের ঘোষণা দেই যে আমার একটা স্বর্ণের ব্রেসলেট বা নেকলেস হারিয়ে গিয়েছে, কিন্তু আমি এটা যদি প্রচার না করি যে এটা কখন হারানো গিয়েছে, এটা কি সকালবেলা হারানো গিয়েছে নাকি এখনই গলা থেকে খুলে পড়ে গিয়েছে, তখন কিন্তু ওই 100 জন সবাই কিন্তু এটার জন্য দায়ী হয়ে যায়। আমি আপনাকে যেটা বারবার এই অনুষ্ঠানের মাধ্যমে এমফেসাইজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পরিষ্কারভাবে কথা বলুন, তাহলে হবে কি জনগণ বুঝতে পারবে। পরিষ্কার ভাবেই তো বলছি, আপনি বাই নেমে আসবেন না, এটা আমি বাই নেমে আসবো না, আমি বলছি যেমন ধরেন আমি বলি আপনাকে, আমি কিন্তু আমার কথা বের করেছি আপনার থেকে। মজার বিষয় হলো যে আপনার গণতন্ত্রের পক্ষে অবস্থানের কারণে আওয়ামী লীগ সরকার আপনি বিরাট ভাজন হয়েছেন। তো স্বভাবতই বোঝা যাচ্ছে আপনি গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশে গণতন্ত্র পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং আপনার কর্মতৎপরতাগুলো বিএনপির পক্ষে গিয়েছে, যেহেতু বাংলাদেশে বিএনপি তখন রুলিং পার্টি ছিল, তখন কোনো এনসিপি ছিল না, তখন জামাত ইসলামের কোনো নাম নিশানা ছিল না, ওভাবে রাখে না আওয়ামী লীগ। তো আপনি যদি সেই কথাটাও যদি পরিষ্কারভাবে না বলেন যে আমার এই কাজগুলো বিএনপির নেতারা চুরি করেছে, তো তাহলে তো জনগণ সেটা জানবে না, জনগণ তো ভুল মেসেজ পাবে। এবার আপনি আরেকটা স্পষ্ট ভাবে বলে, আপনি স্পষ্ট ভাবে 2020 সালে আমি একটা টক শোতে আমি বলেছিলাম 2 টার্ম গভর্নমেন্ট। এখনো সেটা অনলাইনে আছে, এখনো যদি আপনি দেখেন যে কমিশনার আনিস আহমেদ অন 2 টার্ম গভর্নমেন্ট বাংলাদেশ আপনি যদি লেখেন এখনো ইউটিউবে পাবেন। সেই 2 টার্মটা বিএনপি, আমি এখন নাম ভেঙে বলছি কারণ বিএনপি তাদের রাজনৈতিক 31 দফার মধ্যে ঢুকেছে। একবারও কি বলেছে এটা আনিস আহমেদ প্রথমে বলেছে আমেরিকার প্রকাশ্য? ধন্যবাদ জাতিকে এটা জানানোর জন্য আপনাকে। আজ পর্যন্ত বিএনপি কে জানিয়েছে, বলেছে যে এই জিনিসটা আজ থেকে 5 বছর আগে, আপনি 24 সালে যদি ধরি তাহলে 4 বছর আগে একটা টক শোতে ইউএস নিউজ অনলাইন, আপনার যেটা নিউজ থেকে প্রচারিত হয়, সেখানে আমি টক শোতে আমি এটা বলি, কখন বলি, যখন বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের যখন কার্যকলাপের মাধ্যমে বা অন্যান্য সমস্ত কিছু আমেরিকার হেল্পের মাধ্যমে যখন বাইডেন নির্বাচন হয় প্রেসিডেন্ট, তার দুই তিন সপ্তাহ পরে আমাকে জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের প্রতি আপনার প্রত্যাশাটা কি, আপনি বাংলাদেশি হিসাবে একজন বাইডেনের ন্যাশনাল কাউন্সিল আপনি ছিলেন। তখন আমি বলেছিলাম যে আমার প্রত্যাশাটা হচ্ছে 2 টার্ম গভর্নমেন্ট বাই 1 পারসন। এটা এখনো আছে, যদি কেউ জানতে চায় সেটা ইউএস নিউজ অনলাইনে গেলে ওই 2 টার্ম কমিশনার আনিস আহমেদ লিখলে আপনি পাবেন, এখনো আছে। সেইটা কি বিএনপি কোনোদিন স্বীকৃতি দিয়েছে আমাকে বলেন, যে বলছে যেটা আনিস আহমেদ বলছে?
ধন্যবাদ আনিস আহমেদ ভাই। আমরা একটা বিজ্ঞাপন আমি আপনাকে বলে, এটা কি আমি খারাপ বলছি? আপনি যদি কোনো কাজ করেন, আমেরিকার একটা গুণ আছে, আপনি যদি কোনো কাজ করেন আমি আপনাকে স্বীকৃতি দেব। কিন্তু আমার কাজ, আমি যে প্রথম অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যেটা বলে, অর্থাৎ বলাটা একটা অফিসিয়াল, এই যে কথা বলছি এটা এটাই অফিসিয়াল, রাইট? আমি যখন একটা কথা বলছি যেটা পাবলিকের কাছে সারা পৃথিবী চলে যাচ্ছে, যে দেখছে না দেখছে কথা কিন্তু উন্মুক্ত, সেই কাজটা বিএনপি, আমাকে দুঃখ লাগে, একবারও বলেনি যেটা আনিস আহমেদ প্রথম 2020-তে এটা বলেছিল। একবারও বলেন, কিন্তু তাদের 31 দফার মধ্যে এটা একটা দফা। ঠিক আছে, আমরা ফিরতেছি একটা বিজ্ঞাপন বিরতির পরে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক, এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। ধন্যবাদ প্রিয় দর্শক, আবার আপনাদেরকে আমন্ত্রণ আমাদের সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। এটি একযোগে বাংলাদেশ সহ সারা বিশ্বে এবং আমেরিকাতে প্রচারিত হয় স্যাটেলাইট টিভি এবং রোকু টিভি, অ্যাপল টিভি, jagoBD.com এবং স্যাটেলাইট মিডিয়া স্ট্রিমিং থেকে শুরু করে সব ধরনের অনলাইন টেলিভিশনে। আপনাদের সাথে থাকুন। মিলেনিয়াম টিভির পেজকে ফলো করুন, মিলেনিয়াম টিভি লাইভ 24 পেজকে ফলো করুন। আমরা আবার আমাদের অতিথি জনাব আনিস আমাদের কাছে ফিরে যাচ্ছি। আমি এবার পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলবো। এই কথাগুলো নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক, যেখানে আমাদের মাদারল্যান্ড বাংলাদেশ, আমাদের হোমল্যান্ড আমেরিকা, কিন্তু তারপর আমরা বাংলাদেশে ভালো চাইবো। প্রতিনিয়ত প্রাপ্তি কি, অর্জন কি, সেটা নিয়ে ভাববো না। যেমন আপনি ভাবেন না আপনি একজন আগাগোড়া দেশপ্রেমিক। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে করেছি। তো আপনি বা আমরা বাংলাদেশ থেকে কিছু নেব, বা বাংলাদেশের সরকার আমাদেরকে, আমরা এখানে যে বেতনে বা যে সরকারি চাকরিতে আমি আছি, আপনি আছেন, বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কোনো কোম্পানি আমাদেরকে সেই বেতন দিয়ে অ্যাফোর্ড করতে পারবে না। সো আমরা বাংলাদেশে গিয়ে সেভাবে ভূমিকা রাখতে না রেখে আমরা যেভাবে ভূমিকাটা রাখছি সেটাকে আরো কিভাবে গতিশীল প্রান্তর রাখবো সেটা নিঃস্বার্থভাবেই করে যাব। সেক্ষেত্রে আপনি যে কথাটা প্রকাশ করেছেন যে বিএনপির চেয়ারপারসন বা বিএনপির স্ট্যান্ডিং কমিটি থেকে আপনার এই প্রস্তাবটাকে কখনোই আপনার ক্রেডিবিলিটিটাকে স্বীকার করা হয়নি। তো যাই হোক, এরপরও যারা সজ্জন ব্যক্তি তারা কোনো প্রতিদানের আশা করে না। প্রতিদান আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আপনাকে আরো উত্তর সমৃদ্ধি দান করবে। আপনি প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার টাস্ক ফোর্সে ছিলেন, সেটা আপনি বলেন না, কিন্তু আমরা জানি আপনি টাস্ক ফোর্সে ছিলেন এবং আপনি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আমার জায়গা থেকে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমি দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়াতে কাজ করে যাচ্ছি নিরলসভাবে বাংলাদেশের জন্য। আমি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছি এবং বিভিন্নভাবে ভূমিকা রাখছি এবং টাকা পয়সা খরচ করছি। শুধু যে মুখে বা কাজ করছি তা না, ফিজিক্যালি স্ট্যান্ড বিসাইড বাংলাদেশ, বেগম জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে তখন দলমত নির্বিশেষে, আপনার মনে আছে যে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্টের সামনে জামাত ইসলাম
নেতারা যারা আমরা এখানে চিনি, মুসলিম উম্মার নেতারা, ওনারাও কিন্তু গিয়েছে বেগম জিয়ার মুক্তির জন্য, এবং সবাই মিলে চেয়েছে বেগম খালেদা জিয়াকে যাতে জেলে ঢুকাতে না পারে। পক্ষান্তরে এক ট্রাক বালু বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে, সেটাকে বিএনপি তৎকালীন কর্মী এবং নেতা যারা ঢাকা শহরের বড় নেতা, তাদের কাছে হিমালয় পাহাড়ের চেয়ে উঁচু মনে হয়েছে। সেটা সরিয়ে বেগম জিয়াকে ওনারা আনতে পারেননি। তো যাই হোক, আমরা প্রবাসী থেকে কাজ করে যাচ্ছি বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের জন্য কাজ করবে তাদের পক্ষে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক। তো ফিরে আসি পররাষ্ট্রনীতিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জামাত ইসলাম তার নির্বাচনী এজেন্ডা যেটা দেখাতে চাচ্ছে যে ইসলামিক দল হিসেবে জামাত ইসলাম যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তারা সারা বিশ্বের সাথে, সারা বিশ্বের মুসলিম শক্তিশালী দেশগুলো, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ, যেখানে বাংলাদেশের সরাসরি স্বার্থ জড়িত, আপনি না শুধু আমি না শুধু সবাই স্বীকার করবে একযোগে, সৌদি আরবে বাংলাদেশের দ্য টপ মোস্ট রেমিটেন্স কাম ফ্রম সৌদি আরবিয়া। তো সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, এবং তুরস্ক অলরেডি বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে ইউনূস সরকারকে সাহায্য করছে বিভিন্নভাবে, চায়না সহযোগিতা করছে। তো আর বিএনপির পক্ষান্তরে যে পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে বিএনপি ভারতের সাথে সুসম্পর্কটাকে অধিক গুরুত্ব দিচ্ছে। কারণ বিএনপি যেটা প্র্যাকটিক্যাল মনে করছে তাদের জন্য, যে তারা ভারতের সাথে যদি সম্পর্ক রাখে, তাদের ক্ষমতা পরিচালনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং সীমান্তের বিভিন্ন জটিলতা বা প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে একটা শক্তিশালী দেশ হিসেবে যে প্রেশার এবং করবে, সেক্ষেত্রে বিএনপি যাচ্ছে ভারতের সাথে বিএনপি সম্পর্কটা আওয়ামী লীগের মতো এরকম একটা সুন্দর সম্পর্ক রেখে তারা দেশটা শাসন করতে। কিন্তু পক্ষান্তরে ভারত পুরোপুরি আওয়ামী লীগকে সবসময় তাদের আস্থার জায়গা হিসেবে দেখেছে। ভারতের সবগুলা ডিম তারা আওয়ামী লীগের ঝুড়িতে সবসময় রাখে। এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনই করতে চাচ্ছে না, তার বিকল্প হিসেবে জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করা থেকে শুরু করে ওনাকে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার, মরহুম খালেদা জিয়ার মৃত্যুর পরে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো, তারেক রহমান সাহেবের সাথে মিটিং করা, এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদেরকে দুই ধরনের পররাষ্ট্রনীতির দিকে দেখাচ্ছে। একটা হলো যে বহির্বিশ্ব এবং ইসলামিক শক্তিশালী দেশ, ভারত নির্ভর না থেকে আমরা ইসলামিক ভাবে শক্তিশালী দেশ যেগুলো, মুসলিম শক্তিশালী দেশগুলোর সাথে একটা সামরিক এবং একটা অর্থনৈতিক বলয় সৃষ্টি করা, এবং ভারতের চাপ থেকে বেরিয়ে আসার জন্য চায়নার সাথে বাণিজ্য বৃদ্ধি করা সহ, এবং চায়নার সাথে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামরিক সহযোগিতা, এবং তিস্তা, আজকেই রেজওয়ানা উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা উনি বলেছেন যে চায়না চাইলে আমরা তিস্তা প্রকল্প শুরু করতে পারি। এই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুই দিকের বাঁক, যেখানে বিএনপি অটল থাকতে চায় ভারতের সাথে সুসম্পর্কটাকে কন্টিনিউ করতে, আওয়ামী লীগ যেভাবে করেছে, আর পক্ষান্তরে তার প্রতিদ্বন্দ্বী শরিক দল 10 দলীয় জোট, তারা চাচ্ছে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে, এবং যেটা কিনা 24শে জুলাইয়ের একটা বড় অর্জন, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো আপনি এই বিষয়ে আপনার একটা স্পষ্ট যদি কিছু বলার থাকে আপনি বলেন, কারণ প্রচ্ছন্ন কথা আমি যেরকম বলছি না, এটা জনগণ নিতে পারে না, কারণ জনগণ চায় সবসময় স্পষ্টবাদী কথা। ধন্যবাদ আপনাকে, আপনি যদি বলেন কিছু বিষয়। আপনি যে ভূমিকাটা নিয়ে বললেন, আমি আপনার ভূমিকা রেখেই বলছি, আমি আপনার কথা না, আমার কথা না, আপনার ভূমিকা এবং বাংলাদেশের যে এখন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি আপনার কথাই বলছি। এক নাম্বার সেটা হচ্ছে যে বিএনপি ভারত ঘেঁষা হবে, এটা একদিনের ঘটনা না, যে গতকালকে বলছে, নিশ্চয়ই এটা রেশ আগের থেকেই আছে। এটা রাজনীতি, আপনার কথার মাধ্যমে বলছি যে সাধারণত আমার কথাটা হলো জনগণের কথা, এটা কিন্তু আমার কথা বা সিদ্ধান্ত। জনগণকেই আমি বাংলাদেশের যে নির্বাচনী ইশতেহার বা বিএনপি এবং জামাত ইসলামী জোটের যে পরিষ্কার তাদের নীতি, পররাষ্ট্রনীতি, সেটা সম্বন্ধে আমি আপনাকে তুলে ধরেছি, আমি আসতেছি আমার কথা না। তার মানে তারা ওইভাবে ওয়ার্ক করেছে। আপনি এটা কতটুকু ভালো হবে খারাপ হবে, আপনার কথাতে আমি বলছি, ছাত্ররা যেখানে বলছে ভারত, দিল্লি না ঢাকা, ঢাকা, রক্তটা তো শেষ পর্যন্ত তাদের রক্ততে তো সরকার পরিবর্তন হয়েছে, আপনার সবাই স্বীকার করবে।
আপনার 15 বছরে অনেক বিএনপি নেতা কর্মীও ক্ষতি হয়েছে, অনেক শাহাদাত বরণ করছেন, অনেক মারা গেছেন, সত্য। কিন্তু এই ছাত্র আন্দোলনের শেষ যে জোয়ারে যে মৃত্যুতেই কিন্তু এই বাঁধটা ভাঙছে, এটা স্বীকার করতে হবে, সারা পৃথিবী স্বীকার করে। সেখানে তারা বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপনি নিজে জানেন। আর বিএনপি বলছে দিল্লি দিল্লি। আপনার কথা, তাহলে ছাত্রদের যে আজকে যে পট পরিবর্তন হলো, এত লোক মারা গেল, হাজার হাজার লোক পঙ্গু হলো, তাদের প্রতি কি আমাদের কোনো কৃতজ্ঞতা থাকলো? তাদের এখন পররাষ্ট্র ক্ষেত্রে কোনটি বেশি আমাদের জন্য উপকারী হবে সেটা আপনি যদি একটু বলতেন। সেটা শুনেন, সেটা আপনাকে বুঝতে হবে যে জনগণকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে কে ভালো আর কে খারাপ। জনগণকে বুঝতে হবে যে সে ভালো খারাপের মানদণ্ডটা জনগণ আপনি চোখের সামনে যদি দেখতেছেন, ভালো মন্দ খারাপের চোখের সামনে দেখতেছেন না, স্পষ্ট কথা বলা ভালো। স্পষ্ট কি এটা, স্পষ্টই তো এটা আপনি দেখছেন। আপনি কি দেখতেছেন না যে আপনার কি বলে বর্ডারে কিভাবে চলছিল আর এখন বর্ডারে কিভাবে আছে? আপনি দেখছেন না? আপনি দেখতেছেন না যে আপনার পররাষ্ট্রনীতি কত স্বাধীনভাবে করছে? আপনি দেখছেন না? এটা আপনি চোখের সামনে দেখতেছেন যে আপনার একটা ক্রিকেট খেলোয়াড়কে কত অপমান করার পরে বাংলাদেশ সরকার স্ট্যান্ড নিয়েছে। এটাকে আপনি চোখে পড়তেছেন না? জনগণের সামনে পড়তেছেন না? জনগণই দেখতেছে না, দেখছে। আমি সেটাই বলছি যে আপনি ছাত্রদের দ্বারা আজকে আমি তো আমেরিকা, আপনি সবাই যারা বাংলাদেশের লোক এই স্বাধীনতা ভোগ করতেছে, অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা যেটা বলা হয়, আপনি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যারা আপনাকে 15 বছর ডমিনেট করছিল। 15টা বছর 16 বছর বেশি আপনি ডমিনেট করছে, তাদেরই আপনার পেপারে দায়িত্ব রাখা আছে, তাদের ডমিনেশনে আপনি তাদের ছাত্র আত্মাহুতি দেওয়ার মানেটা কি? সেই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের পররাষ্ট্রনীতিটা কিরকম হওয়া উচিত বলে আপনি? পররাষ্ট্রনীতি হতে হবে বাংলাদেশ ভিত্তিক পররাষ্ট্রনীতি, একেবারে এক কথায় বাংলাদেশ ভিত্তিক নিজস্ব। এটা কোনো কারো নত জানো না। আপনি কাজ করবেন সবার সাথে সম্মান দিয়ে করবেন, আপনি দরকার বলে হাত মেশা একসাথে করবেন, কিন্তু নত জানু হয়ে না। সেটা করতে গেলে তো চ্যালেঞ্জ আসবে, তো সেই চ্যালেঞ্জ আপনাকে ভারতের বলে থেকে বেরিয়ে আসতে হবে। না, আপনি ভারতের বলে বলছেন, আপনি কোনো বলে থাকবেন না, আপনি কোনো বলে থাকবেন না। যখন আপনি কোনো বলে থাকবেন না, আপনাকে দেখতে হবে যে কোনটা আপনার জন্য স্বার্থ। যেমন মনে করেন আপনি তিস্তা যদি আপনি বাংলাদেশের জন্য স্বার্থ যদি দেখেন, আর যদি দেখেন যে এটা আপনার চীনে করছে, তা আমার স্বার্থ আমি প্রথমে দেখবো। আমেরিকা তার নিজের স্বার্থ দেখছে না? অবশ্যই দেখতে গেলে আপনার ভবিষ্যতে যে দল ক্ষমতা আসবে তারা তো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জে পড়বেই তো, তারা আপনি ক্ষমতা নেবেন কেন? আপনি চ্যালেঞ্জে পড়লে আপনি ক্ষমতা নেবেন কেন যে আপনি চ্যালেঞ্জ না দিতে পারেন? থ্যাংক ইউ। আমি একটা দায়িত্ব নেব, আপনি নেবেন কেন? আমাকে যখন বাইডেনের ন্যাশনাল কমিটি আমাকে জানা হয় ক্যাম্পেইন কমিটি থেকে, আমি বলছি আমি নিচ্ছি, চ্যালেঞ্জ নিচ্ছি, আমি চ্যালেঞ্জ নিয়ে আমি করছি। এটা আমেরিকা। আপনি কোনো চাকরি যদি আপনি নিতে যান কোনো পজিশন, আপনি চ্যালেঞ্জ নিয়ে তো আপনি নেবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি বিএনপি যদি চ্যালেঞ্জ না নিতে পারে তার রাজনীতি পারতেন, জনগণ তাকে ছেড়ে দেবে। চ্যালেঞ্জ দিতে পারতেছেন না আপনি, এটা কি? এটা আমেরিকা তো। আপনার একটা দায়িত্ব, একটা চ্যালেঞ্জ। কত চ্যালেঞ্জ এই দেশে আপনার একটা নিজেও দেখছেন, একটা চ্যালেঞ্জ নিয়ে একটা কংগ্রেসম্যান হয়, একটা চ্যালেঞ্জ নিয়ে একটা ইউএস সেনেটর হয়, একটা চ্যালেঞ্জ নিয়ে প্রেসিডেন্ট হয়, এমনকি একটা কাউন্সিলম্যান হয় তার চ্যালেঞ্জ নিয়ে। এটা চ্যালেঞ্জ নিতে হয়, এটা আপনার দায়িত্ব। আপনি চ্যালেঞ্জ দেবেন না, আপনি এসব মুখের মধ্যে দিয়ে দেবে, এই রাজনীতি আমার দরকার নাই। এই নতজানের রাজনীতি কোনো দরকার নাই, এই নতুন রাজনীতি কোনো দরকার নাই। আমার কথা আপনি দায়িত্ব নেবেন, চ্যালেঞ্জ নিয়েই আপনি দায়িত্ব নেবেন। আর যদি না পারেন, ডোন্ট টেক ইট, আর জন্য দোষ দেবেন না। ধন্যবাদ আনিস ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তো সর্বশেষ একটি প্রশ্ন, যেটা আপনি খুব সংক্ষেপে উত্তর দিবেন, সেটা হলো যে জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেখান থেকে ইসলামী আন্দোলন চরমোনাই ওনারা বেরিয়ে গেছেন। ওনাদের রাজনীতি সমঝোতা, নির্বাচনী সমঝোতা, রাজনীতি সমঝোতা বলবো না, রাজনীতি সমঝোতা ওনাদের মধ্যে আছে, এখনো নির্বাচনী সমঝোতা হয়নি বিধায়। কিন্তু পক্ষান্তর এটাও শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন চরমোনাই ওনারা বিএনপির সাথে একটা জোট করার সম্ভাবনা আছে, এবং ওনারা যেটা
বিভিন্ন জায়গায় চাউর হয়েছে, সেটা আমার কথা না, জনগণের কথা না, যে 500 কোটি টাকা একটা লেনদেনের খবর পাওয়া যাচ্ছে, যেটা চরমোনাই এই জোট থেকে বেরিয়ে গেলে জামাতের যে বিপুল জনপ্রিয়তা দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোর যে ভোট, জেনজিদের ভোট এবং তরুণ প্রজন্ম, এমনকি মানুষ ইসলামী ভাবধারায় যারা মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ভোটাররা, এবং বিভিন্ন সর্বশেষ জরিপেও দেখা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা খুবই একটা দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। যেরকম আমরা দেখেছি প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা প্রাইমারিতে 2008 সালে উনি থার্ড পজিশন থেকে চলে এসেছে ফার্স্ট পজিশনে, এবং হিলারি ক্লিনটনের জায়গায় বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির মনোনয়নটা ছিনিয়ে নিয়েছেন ওনার জনপ্রিয়তা এবং কার্যদর্শিতা। জামাতকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপে। কিন্তু জামাতের বিরোধী যারা জোট বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা বলছে যে চরমোনাই ইসলামী শাসনতন্ত্র বেরিয়ে যাওয়ার ফলে জামাত ভোটে পিছিয়ে পড়বে, এবং এই পিছানো এবং জামাতকে ঠেকানোর জন্যই চরমোনাইয়ের শাসনতন্ত্র ইসলামী আন্দোলনকে 500 কোটি টাকা একটা বড় ধরনের রাজনৈতিক বন্দোবস্ত লেনদেন করা হয়েছে। পক্ষান্তরে এটাও বলা হচ্ছে যে জামাতের সাথে যারা জোটবদ্ধ নির্বাচন করবে তাদেরকে, এটা জামাত ইসলাম বলেছে, তারা প্রত্যেক আসনে জামাত জোটের প্রত্যেক প্রতিদ্বন্দ্বী যে 10 দল আছে তারা প্রত্যেকে 1.5 কোটি টাকা করে নির্বাচনী খরচ পাবে। তো সেক্ষেত্রে 500 কোটি টাকা আর চরমোনাইয়ের 50টা আসনে মনে করেন 80 কোটি টাকা। আমার কাছে মনে হয় 500 কোটি টাকাটা একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে প্রথম কথা হলো যে এই জোটের থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়াতে যারা অতীতে কোনো ভোট পায়নি বা তাদের কোনো আসন আমরা দেখি না বিভিন্ন 1979 সালের নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত, কতটুকু জামাত ক্ষতিগ্রস্ত হবে, জামাত জোট ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে ইসলামিক আন্দোলন চরমোনাই ওনারা টাকা 500 কোটি টাকার বাইরে আর কি কি লাভবান হতে পারে? ওনারা কি তারেক রহমান সাহেব থেকে প্রধানমন্ত্রী পাওয়ার কোনো সুযোগ আছে, যেটা ওনারা জামাতের কাছে চেয়েছিল? আপনি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছেন আমাকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে প্রশ্নটা করছি। আমি আপনাকে বলি, এগুলো জনগণের কথা, জনগণের কথাটা আমার কাজ হলো একজন সাংবাদিক হিসেবে আপনাকে তুলে ধরা। আমি আমাকে তো উত্তরটা ঠিক মতো দিতে দেবেন। হ্যাঁ, আপনি দিবেন আশা করি পরিষ্কারভাবে। প্রথমত হচ্ছে যে আমি কোন রাজনৈতিক দল বাংলাদেশের করি না। একটা আমার মুখ দিয়ে শুনে রাখেন, আমি কোন বাংলাদেশের রাজনীতি দল করি না, সমর্থন করেন না। বিএনপি করি না, জামাত করি না, কেউ করি না। সমর্থন করেন না? আমি কোন দলের নেতার সাথে বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আমি বলছি আপনি কি কোন দলকে সমর্থন করেন না? নো, NO নো। অফিশিয়ালি আমি NO নো। আমি বাংলাদেশকে করি, পিরিয়ড। 1 নম্বর, বাংলাদেশের রাজনীতি যেই আসুক, আমার একটাই কথা, তার বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি হতে হবে। এটা আমার ওপিনিয়ন। 2 নম্বর, আমি কিন্তু আগেও বলি আমি কোনো জামাত করিনি, সমর্থন করিনি, কোনো কালেও করিনি, এখনো করি না। আমি তাদের মিটিংও যাই না। আমি কোনো রাজনৈতিক দলের মিটিং আমি যাই না, সবাই জানে। আচ্ছা, হ্যাঁ, আমি কাজ করি দেশে, এবং কাজগুলিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতবাদ হিসেবে নিয়ে নেয়, সেটা অন্য জিনিস। আমি তাদের জোর করতে পারবো না, তারা নেয়। এবং তারা মাঝে কিছু কিছু রাজনৈতিক দল নাম তাদের নিজেদের মনে করে তারা এই কাজগুলি করেছে, আমি তাকে বলেছি। আচ্ছা, 2 নম্বর, আপনি এই যে 500 কোটি টাকা বলেন আর 1.5 কোটি টাকা পার পার্সন বলেন, এই খবরটা যখন যদি চাওয়ার হয়, যেখানে চাওয়ার মানে যেখানে প্রচারিত হচ্ছে, একটা বিখ্যাত বাক্য আছে, সেটাকে বলে সাইলেন্স ইজ কমপ্লিসিট। নীরবতাই আপনার মনের সম্মতির লক্ষণ। যদি 500 কোটি কথা যদি প্রচারিত হয়ে থাকে, আর যদি বিএনপি যদি তার প্রতিবাদ না করে, তাহলে ধরে নেওয়া হবে যে ঘটনাটা সত্য। এটার মধ্যে কোনো কারণ, রাজনীতির মেইন যারা রাজনীতি, তাদের কথাই থাকবে যখন কোনো কিছু আসবে, সেটা রাজনীতি, সেটা তাদের বক্তব্য দিতে হয়। যেটা আপনি আমেরিকাতে দেখছেন, আমেরিকাতে কোনো রাজনীতি কোনো বক্তব্য আছে, সাথে সাথে তারা হয় প্রতিবাদ করে, কিংবা স্বীকার করে, কিংবা বিশ্লেষণ করে।
আজকে আপনি যে কথা বলছেন আমি হয়তো দেখিনি, কিন্তু 500 কোটি টাকা যদি এটা যদি প্রচারিত হয়ে থাকে, বিএনপির অবশ্যই এখানে তাদের স্ট্যান্ড নেওয়া উচিত। আর যদি না নেয় তাহলে বলতে হবে, বুঝতে হবে যে সাইলেন্স ইজ কমপ্লিসিট। 1.5 কোটি ব্যাপারটাও যদি প্রকাশ, যদি চ্যালেঞ্জ, যদি তারা যদি কোনো মত বক্তব্য না দেয়, তাহলে বুঝতে হবে সাইলেন্স ইজ কমপ্লিসিট। এটা মানে কোনো ভুল না। আপনি আমেরিকাতে আপনি দেখছেন, আমেরিকার রাজনীতি দেখছেন, এই দেশে যে কোনো জিনিস, সে বিখ্যাত ফ্রেডির ঘটনাতে আপনি জানেন সেই সাইলেন্স ইজ কমপ্লিসিটটা। আমি আবার বলি যে আপনার এই সমস্ত কথাবার্তাগুলি যখন প্রচারিত হয়, পেপারে আসে, রাজনীতিবিদদের বা দলের পক্ষ থেকে তাদের বক্তব্য দেওয়া উচিত, সত্য কি মিথ্যা। আর যখন দেবে না তখনই জনগণ ধরে নেবে। এটা নিয়ম আমেরিকাতেই বলে যে সাইলেন্স ইজ কমপ্লিসিট যে কোনো ঘটনাতে। তা আমার কথা হচ্ছে যে আপনার এই জিনিসকে বুঝতে পারছি। লাস্টলি আপনাকে একটা কথা বলে, একটা কথা বাংলাদেশের রাজনীতিবিদদের আপনি এর আগেও বলছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী ভারতের আর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছে কিংবা বিভিন্ন প্রতিনিধি আসছে। একটা দেশের এক একটা নিয়ম থাকে। কোনো দেশের প্রেসিডেন্ট থাকে হাইয়েস্ট পজিশন তার সরকারের উপরে, আবার কোনো দেশে থাকে প্রধানমন্ত্রী, এটা সরকার নির্ভর করে। কোনো দেশে থাকে স্পিকার ইজ অ্যাবাভ দেন অল মিনিস্টার্স, আবার কোনো দেশে স্পিকার ইজ লেস পাওয়ার। আমি বিচার করতে যাব না কোন দেশের স্পিকার আসছে, কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছে, কোন দেশের ভাইস প্রেসিডেন্ট আসছে, বিচার করতে আসবো না। কারণ পাওয়ার সেই দেশের তাদের নিজস্ব কাঠামোতেই তাদের মূল্য দেওয়া হয়। আমেরিকাতে প্রাইম মিনিস্টার বলে কোনো শব্দ নাই, কিন্তু প্রাইম মিনিস্টারের কোনো পজিশনও নাই, এখানে প্রেসিডেন্ট। বাংলাদেশে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টারের মূল্য বেশি কারণ সে সরকার প্রধান। আপনাকে বুঝতে হবে যে সেই দেশে এক একটা দেশে চীনের প্রেসিডেন্টের বেশি দাম, সেখানে প্রাইম মিনিস্টার কোনো দাম মূল্য কম। বুঝতে হবে এখন কোন কোন দেশের প্রতিনিধি কোন সম্মানে আসছে, এই বিচারটা পেপার আর জনগণ বাংলাদেশের পেপারগুলি বিশ্লেষণ করে না। তাদের বুঝতে হবে যে কোন তারা বিশ্লেষণ করে না এবং বুঝায় বলে না যে এই লোকটার গুরুত্ব এতটুকু এই দেশে। থ্যাংক ইউ আনিস ভাই। আপনি যদি এবার এখন আমি আপনার লাস্টকে কোশ্চেনের বাইরে, না আমি আপনি সেটাই বলছি যে আমার প্রশ্নের বাইরে লাস্টে আমি আপনি যদি জাতিকে কোনো বাংলাদেশের জনগণকে কোনো মেসেজ দিতে চান আগামী দিনের জন্য, সেক্ষেত্রে আপনি সেটা বলতে পারেন। আপনার সময় 1 মিনিট। আমার একটাই কথা যে জনগণ কি দেবে, এটা জনগণ তো অবশ্যই, আমি এখন জানি জনগণ অনেক অনেক বুদ্ধিমান। বাংলাদেশের জনগণ অনেক অনেক বুদ্ধিমান। আমরা যেটা হয়তো সে 30 বছর আগের চিন্তা করে দেখি, তারা অনেক বুদ্ধিমান, তারা বেশি খবর রাখে, এর মধ্যে কোনো ভুল নেই। তারা আমার কাছে একটাই জিনিস যে ভোট দেবেন বাংলাদেশ ভিত্তিক, আপনি ভোটটা যেন হয়, সে যেই হোক। আমার কথা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক মানে বুঝলাম না জিনিসটা। তার যেই রাজনৈতিক দল বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করবে, বাংলাদেশ স্বার্থ মানে বাংলাদেশ ফার্স্ট, আপনি তাকেই করবেন। আপনি এমন কিছু করবেন না আবার আমাদেরকে সেই পদলনে যেতে হয়। আমি আপনি বন্ধুত্ব থাকবো সারা জীবন যদি আমি আপনাকে সম্মান করে, আপনি আমাকে সম্মান করেন। বন্ধুত্ব আমার নষ্ট হবে যেদিন আপনি আমার মনি হবেন কিংবা আমি আপনার মনি হব, সেদিন আর বন্ধুত্ব থাকে না। আপনার বন্ধুত্ব সারা জীবন থাকবে এবং সম্মান থাকবে যদি একে অপরের সম্মানটা দেওয়া হয় এবং সেখানে আপনার যে মূল্য আমাকে দিতে হবে। আমি সেজন্যই বলি এই গুরু দায়িত্বে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে যে বাংলাদেশ, আপনি যেটা বলছেন, বাংলাদেশ প্রথম। যেই রাজনৈতিক দলের তাদের কর্মসূচিগুলি বাংলাদেশ প্রথম হিসেবে নিয়ে আসবে তাদের। আর সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ পত্রিকা বা সংবাদপত্রের কি ভূমিকা কিছু আছে না, আছে। তাদেরও একটু বিশ্লেষণ করে দেখতে হবে যে কোথাকার জিনিস কিভাবে রচনা হয়। অর্থাৎ তারাও এখানে পেপার হয়তো বলতে পারে যে আজ রাজনীতিবিদরা কেন বলছে না $500 500 কোটি টাকা কোত্থেকে আসছে, এই জিনিসটা পেপারও তো ভূমিকা রাখতে পারে। তারা কেন বলছে না? কারণ আপনাকে জনগণের সামনে নিয়ে যেতে হবে, আর জনগণ তখন দেখবে কোনটা ভালো এবং কোনটা খারাপ। আপনি এককভাবে সবার, আমি বলবো না সবার দায়িত্ব, এক গ্রুপের দায়িত্ব, সবারই দায়িত্ব। আর নেতারা, প্রত্যেকজন নেতা যারা আছেন
ওপেন থাকবেন, সত্য কথা বলবেন, জনগণের কাছে যাবেন। মিথ্যা আশ্বাস ধন্যবাদ আনিস ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক্ষেত্রে প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমাদের এই মূল্যবান আলোচনা, এবং আমরা আশা করি আমাদের জনগণের কথা, জনগণের হৃদয়ের কথা আমাদের আজকের বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পেরেছি। আমি যা কিছু আজকের আলোচনা এনেছি, এগুলো আমার ব্যক্তিগত অভিরুচি থেকে নয়, এগুলো আমাদের বাংলাদেশের বর্তমান চায়ের দোকান থেকে, তৃণমূল থেকে উঠে আসা যে আলোচনাগুলা, যে তর্কগুলা, ভোটের আগে যে একটা সুন্দর বাংলাদেশে চায়ের দোকানে আড্ডার ঝড়, বিতর্কের ঝড় উঠে, এবং চায়ের দোকানে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান ও গর্ভ বুদ্ধিজীবী সাধারণ লোকদের মধ্যে যে বুদ্ধিদীপ্ত আলোচনা, সেগুলা থেকে আমি আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি। এবং সেক্ষেত্রে আমি যতটুকু চেষ্টা করেছি প্রিয় দর্শক আপনাদের সামনে সরাসরি বয়ানটা তুলে ধরার জন্য। যদিও আমি এটাও জানি, আমি এটা জেনেও কিন্তু করেছি যে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি আনিস সাহেব থেকে। কারণ আনিস সাহেব এমন একটা দায়িত্বে আছেন, বা আমি একজন বাংলাদেশি আমেরিকান সিটিজেন, এবং আনিস সাহেব একজন বাংলাদেশি আমেরিকান সিটিজেন হিসেবে এখানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যে দায়িত্ব পালন করি, সে দায়িত্বের আলোকে আমরা অনেক সময় অনেক কথা সরাসরি বলতে পারি না। সেটা জেনেও আমি বারবার আনিস সাহেবকে আমি এক ধরনের চেষ্টা করেছি ওনার থেকে কিছু মূল্যবান এবং সরাসরি মেসেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আমাদের অনুষ্ঠানে অর্থবহ হয়। এবং আমি এটাও বিশ্বাস করি যে আনিস সাহেব আমার এই ধরনের প্রশ্নকে কোনো নেতিবাচকভাবে বা ব্যক্তিগতভাবে নেবেন না। সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মিলেনিয়াম টিভির আমাদের জনাব সাইদুর রহমান চৌধুরী সাহেব ইঞ্জিনিয়ারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সুন্দর অনুষ্ঠানটি সুন্দরভাবে নির্বিঘ্নভাবে প্রচারিত করার জন্য ধন্যবাদ জানিয়ে, সে সাথে আমাদের মিলেনিয়াম টিভির সম্মানিত আমার বন্ধু প্রতিম ভাই প্রতিম ডক্টর নূর মোহাম্মদ তফাদারকে ধন্যবাদ জানিয়ে আবারও আগামী সপ্তাহে একই সময় অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের নূর ভাইয়ের জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, এবং আনিস ভাইয়ের মতো বাংলাদেশি সিটিজেন যারা যুগের পর যুগ বাংলাদেশকে ভালো রাখার জন্য এখান থেকে আমরা যারা চেষ্টা করে যাচ্ছি, বিহাইন্ড দ্য সিন আমরা দুজন একসাথে অনেক কাজ করি, আমি এবং আনিস ভাই আমরা এক ধরনের জুটিবদ্ধভাবে কাজ করি, সেটা ফর দ্য পার্সপেক্টিভ অ্যান্ড বেটারমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশি ডায়াসপোরা। এই বলে শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি বাংলাদেশ থেকে, এবং শুভ দুপুর আমেরিকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।